কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব চলে আসলাম। আপনাদের যে পড়াশোনার টপিক চলতেছিল নবম দশম শ্রেণীর উপেক্ষিত শক্তির উদ্বোধন, তার সৃজনশীলের আলাপে আর কি। তো আপনারা নিশ্চয়ই আগের পেজটা পড়েই এই পেজে আসছেন, এবং আগের পেজে আমরা আলাপ করতেছিলাম কি নিয়ে স্যার? উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটা কি, ওর শব্দার্থ কি, লেখক পরিচিত মানে আমার গুরুদেব নজরুল ইসলাম সাহেবের জীবনটা কেমন ছিল সেই নিয়ে আমরা আলাপ টালাপ করছি। তো আমি আর খুব বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি আমাদের সৃজনশীলে চলে যাব। আমরা এখন মূলত আলাপ করব বোর্ড প্রশ্নগুলো, অর্থাৎ বিগত বছরে এই যে প্রশ্নটা উপেক্ষিত শক্তির উদ্বোধন যতদিন শর্ট সিলেবাস ছিল না ততদিন পর্যন্ত এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল এবং বারবার ঘুরে ঘুরে প্রশ্নে আসছে। তো আমরা ওইটাই দেখবো যে আজকে সৃজনশীলগুলো কীরকম হয়েছে। তার আগে একটু স্মরণ করি আমাদের আগের পেজের পড়াটা আর কি, আপনারা পড়েই আসছেন তবু একটু স্মরণ করি। নজরুল ইসলাম সাহেবের নিয়ে আমি একটা কথা বলছিলাম যে কেন উনি আমার গুরু, কেন ওনারে আমি অসম্ভব ভালোবাসি। তার কারণ হচ্ছে এই লোকটা নিজে যা, তার শিকড় কখনো ভুলে নাই। এই নজরুল ইসলাম কি ছিলেন? একজন ছিন্নমূল ছিলেন, একজন এতিম ছিলেন, একজন অসহায় ছিলেন। উনি জীবনে কি পরিমাণ কষ্ট করছে এটা আপনাদের কোনো আইডিয়া নাই স্যার, ক্লিয়ার? আপনাদের কোনো ধ্যান ধারণার বাইরে উনি কি পরিমাণ কষ্ট করছে। উনি রুটির দোকানের কাজ, লেটো দলের কাজ, এগুলো স্যার সব ফালতু কথা। ওনার আরও স্ট্রাগলের কথা যদি আপনি শোনেন, ওনার এরকম ছিল, ওনার ছেলে মারা গেছে, বেচারার কাছে দাফন দেওয়ার মতো, ওনার প্রথম ছেলে কৃষ্ণ মোহাম্মদ মারা গেছেন, ওনার কাছে দাফন দেওয়ার মতো টাকা নাই, 130 টাকা লাগে দাফন দিতে স্যার একটা বাচ্চারে, সেই টাকা ওনার কাছে নাই। উনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, কেউ ওনারে ধারও দিচ্ছে না, কেউ টাকা দিচ্ছে। নজরুল পাগল, নজরুল টাকা ফেরত দিবে কই থেকে? তখন নজরুল শেষমেশ অল ইন্ডিয়া রেডিও, একটা রেডিও ছিল তখন, রেডিও চালু হয়ে গেছে ব্রিটিশ আমলে, তখন গান রেকর্ড হয়, নজরুল দুর্দান্ত গান লেখেন, গান সুর করেন। তিনি অল ইন্ডিয়া রেডিওতে গেলেন, রেডিওর যে পরিচালক সে বললেন, তোমার আমি 130 টাকাই দিব দাফন করতে যদি তুমি এখন আমার একটা গান লিখে দাও। নজরুল ইসলাম ওর ছেলের লাশ গেটে বসানো, ওইখানে বসে সেটা গান লিখলো, আমার গানেরই বুলবুল ঘুমিয়ে গেছে, শুকিয়ে গেছে তাই ফুলগুলি, আমি লাইনটা মনে একটু ভুলভাল বললাম আর কি, এদিক ওদিক হয়ে গেছে। এই গান লিখলো, 130 টাকা পাইলো, তারপর ছেলেরা দাফন করলো, তারপরে আসলো। এই ছিল নজরুল ইসলাম, এই তার স্ট্রাগল। তো তার চিন্তার লেভেলটা অন্যরকম। উনি নিজে যেহেতু ছিন্নমূল, নিজে যেহেতু অসহায়, ওনার সকল লেখায় সবার আগে প্রাধান্য পাইছে অসহায়রা। এই যে উপেক্ষিত শক্তির উদ্বোধন, এখানে নজরুলের এই পুরাতন কাহিনীটা এই জন্যই বললাম, আমরা যতগুলো সৃজনশীল পড়বো সব জায়গায় অসহায় মানুষের যে অসহায়ত্ব এবং তাদেরকে যে তুলে ধরলেই সমাজটা উন্নত হবে, মানে আমার দেশে বড় বড় শপিং মল হইলেই সমাজটা উন্নত হয় না, বরং শপিং মলের সামনে ভিক্ষুকের পরিমাণ কমলে সমাজটা উন্নত হয়। এইটাই নজরুল বোঝানোর চেষ্টা করছে। ক্লিয়ার স্যার? তাহলে আসেন আমরা আর কথা না বাড়াই, মূলভাবে আপনি বুঝে গেলেন, প্রশ্ন কি রিলেটেড হবে সেটাও আপনি বুঝে গেলেন। আসেন আমরা সৃজনশীলটা দেখি। এক নম্বরে কি বলতে চায়, যশোর বোর্ড 2024, আমরা একটু কলমের সাহায্য নেব। ওকে স্যার, এইবার দেখেন আলোচনা শুরু করি। কোথায় ছিলাম? পৌরসভা নির্বাচনে জয়লাভ করে পৌর মেয়র তার প্রথম ভাষণে বলেন, আমার বন্ধুগণ, এ জয় আমার নয় আপনাদের। আজ থেকে পৌরসভার প্রতিটি মানুষের সুখ দুঃখের ভাগিদার আমি। এখন থেকে সকলেই মিলেমিশে এলাকার কল্যাণ ও উন্নয়নের কাজ করব। আপনারাই আমার শক্তি। চমৎকার। মানে উনি বললেন যে জনগণ, আপনি আপনি আমাদের লোক। পলিটিশিয়ানরা যেরকম কথাবার্তা বলে উনি সেই ধরনের কথা বললেন, কিন্তু পজিটিভ কথা, যে জনগণ আপনাদের জন্যই আমি আসছি, আপনাদের জন্যই কাজ করব। মানে নজরুল যে ধরনের কথা বলতে বলছে একজন রাজনীতিবিদকে এই প্রবন্ধে। আসেন আমরা একটু মনে করি, নজরুল এখানে একটা রাজনীতিবিদের রেফারেন্স টানছিলেন। কার রেফারেন্স স্যার? মহাত্মা গান্ধীর কথা উনি টানছিলেন। যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনে ডাক দেন, উনি হিন্দু মুসলমান ধনী গরিব সবাইকে নিয়ে আন্দোলনটা করেন। কবি বললেন পলিটিক্যাল লিডার হইলে এইভাবে হইতে হবে যাতে সবাইকে নিয়ে কাজ করে, একটা নির্দিষ্ট গোত্র, একটা নির্দিষ্ট ধর্ম, একটা নির্দিষ্ট আদর্শ, কোন একটা আন্দোলন কেন্দ্রিক এমন রাজনৈতিক দল যাতে না হয়, যাতে সে জনমানুষের রাজনৈতিক দল হয় বা জনমানুষের নেতা হয়। আসেন এবার আমরা উদ্দীপকটা বুঝলাম, মহাত্মা গান্ধীর রেফারেন্সটা এখানে আসবে। এবার প্রশ্নটা দেখি। এক, তথাকথিত ছোটলোক সম্প্রদায় কাজ করতে না পারার কারণ কি? প্রথম প্রশ্ন, তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের কাজ করতে না পারার কারণ কি? একটু মনে করেন তো, কাজ করতে না পারার কারণ কি? এই ভদ্র সম্প্রদায়, কবি নিজে গল্পে বলছে আর কি। আমরা আলাপে যাবো, সরাসরি উত্তর দেখবো, কিন্তু এটা আপনারা মাথায় রাখেন। দুই, তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর আর একই মহা আত্মার অংশ। এটা ডিরেক্টলি আমাদের গল্পের লাইন থেকে তুলে দেওয়া। এই লাইনটা খুব দুর্দান্ত। তাহার আত্মা মানে হচ্ছে একজন দরিদ্রের আত্মা, আর আপনার আত্মা আমার আত্মা, আমাদের সোল, আমাদের স্পিরিট, সেটা ভাস্বর মানে চিরন্তন, যার কোনো শেষ নাই, এবং একই মহাত্মার অংশ। হু ইজ মহাত্মা? মহাত্মা গান্ধী না স্যার। মহাত্মা বলতে যেই আত্মা সবচেয়ে মহান। ধরেন পৃথিবীর পৃথিবীর বাইরের ঈশ্বর থেকে শুরু করে সবাই আমরা আত্মা, ধরে নিই আমরা সোল এক একটা। তাহলে আপনি আমি যদি জীব আত্মা হই, সাধারণ আত্মা হই, তাহলে ঈশ্বর কি? তিনি হচ্ছেন মহাত্মা, আল্লাহ হচ্ছেন মহাত্মা। তো বলতেছে একই মহাত্মার অংশ মানে একই আল্লাহর অংশ। এই নিয়ে ব্যাখ্যাটা আপনারা জানেন উনি কি বলতেছে, আমরা সেই ব্যাখ্যাতেও যাব। তারপর স্যার একটু আগাই। উদ্দীপকের সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। অমিলটা কোথায় স্যার?
ভদ্রলোক সম্প্রদায় বা বড়লোক সম্প্রদায়ের যে মেন্টালিটি, যে আচরণ, তার সাথেই উদ্দীপকের অমিলটা। কারণ উদ্দীপকে নজরুল ইসলাম সাহেব গল্পের মধ্যে চাইছেন, এমন একটা উদ্দীপকের মনটাই উনি চাইছেন যে সবাই এরকম হোক, কিন্তু বাস্তবে উনি কি বলছেন যে পুরো জাতি কিন্তু এরকম না, পলিটিশিয়ানরা এই ধরনের কথা বলে না, বরং নিজের স্বার্থের কথাই বলে। তার মানে এই জায়গাতেই অমিলটা, বৈসাদৃশ্য মানে অমিল। আর স্যার, উদ্দীপকে বর্ণিত পৌর মেয়রের দৃষ্টিভঙ্গি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মূল সুর, উক্তিটির যৌক্তিকতা যাচাই করো। ক্লিয়ার? অর্থাৎ উদ্দীপকের বর্ণিত পৌর মেয়র, এই যে মেয়রের কথা বললেন, সেটাই উপেক্ষিত শক্তির উদ্বোধনের মূল সুর, মানে এটাই নজরুল চাইছেন। ব্যাখ্যা করো। আমি তো আগেই বললাম মহাত্মা গান্ধীর কথা, এবং ইনশাল্লাহ উত্তরে আপনি এটাই পাবেন যে নজরুল এটাই চাইছে। মহাত্মা গান্ধীর রেফারেন্সে উনি পৌর মেয়রের মতো একটা আচরণকে প্রকাশ করতে চাইছেন। তার কথা না বাড়ে আমরা সরাসরি উত্তরে চলে যাই। এক, তথাকথিত ছোটলোক সম্প্রদায় কাজ করতে না পারার কারণ কি? এই দেখেন, তথাকথিত ছোটলোক সম্প্রদায় কাজ করতে না পারার কারণ ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। আমি শুরুতেই বলছিলাম একদম হুবহু বইয়ের লাইন। ও আরেকটা জ্ঞান আপনাদেরকে একটু দিয়ে দেই, না দিলেই না, যেহেতু পড়াশোনা চলে আসছেন, সামনে পরীক্ষা টরীক্ষা আছে স্যার, সেটা হচ্ছে জ্ঞানমূলকের উত্তর হুবহু বই থেকে হইতে হয়, ওটা কোনো ভাবার্থ হয় না। মানে বইয়ে যদি বলে ভদ্র সম্প্রদায়, আপনারা ভদ্র সম্প্রদায় লিখতে হবে, আপনারা সভ্য সম্প্রদায় লিখলে চলবে না। ক্লিয়ার স্যার? জ্ঞানমূলক হুবহু বইয়ের লাইন থেকে উত্তর করতে হয়। তো কি বললো? তথাকথিত ছোটলোক সম্প্রদায় কাজ করতে না পারার কারণ ভদ্র সম্প্রদায়ের অত্যাচার, শুরুতেই বললাম। এইবার, তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর আর একই মহাত্মার অংশ। অর্থাৎ স্যার, আমি রিডিংয়ে যাব, তার আগে অল্প একটু রিডিং দিব, তার আগে আমি একটু ব্যাখ্যাটা বলি। স্যার, আমরা প্রত্যেকেই, এই ইসলাম ধর্মে বলে রুহানিয়াতের একটা দুনিয়া ছিল, মানে আমাদের জন্মের আগে সব রুহু, সব আত্মা এক জায়গায় রাখা, সেখান থেকে পাঠানো হয়েছে। নজরুল সেই ব্যাপারটাই বলতেছে যে একটা ফকির, একটা রিক্সাওয়ালার ছেলে, আপনি তারে তুই তুকারি করেন, একটা চাওয়ালারে, আর আমার হয়তো আপনি সালাম দেন, কথার কথা আর কি, হ্যাঁ, বা আপনি এটা নোটিস করবেন, ধরুন আমি এমনি বলতেছি, আমি খুব ইউজুয়ালি একটা পান দোকানদার, সে আমার থেকে বয়সে বড়, মামা এটা দিও তো, ওটা দিও তো, আমি তুমি তুই খুব ইউজুয়ালি সহজে বলতে পারতেছি। একই বয়সের একজন ব্যাংকার, তিনি ব্যাংকে বসে, আমি যা বলি তো, মামা আমার একটু টাকা দিও তো, এই যে আমার চেক, এটা কি ম্যানারফুল হবে? তখন কিন্তু আপনি মানবেন না। কারণ কি স্যার? উনি ভদ্র সম্প্রদায়, আর পানওয়ালা ছোট লোক সম্প্রদায়। তার মানে কি স্যার, আমরা ভুলাই যাই যে স্যার ছোট লোক বড় লোক এটার কোনো অস্তিত্ব নাই স্যার। তার টাকা কম, আমার টাকা বেশি, হইতেই পারে স্যার, কিন্তু আদতে তো আমরা একই শিকড় থেকে আসছি, একই আল্লাহর থেকে আসছি। আমাদের মধ্যে তো কোনো পার্থক্য হওয়া উচিত ছিল না। আমাদের কপাল ভালো, আমার বাবা ব্যাংকার, আমি সেই ঘরে জন্মাইছি। আল্লাহ না করুক আমি যদি মেথরের কোনো জন্মাইতাম, তাহলে আপনি আমার চর থাপ্পড় দিতেন, আমার ক্লাস আপনি করতেন না। নজরুল এইটাই আপনারা মনে করাচ্ছে, ভাই তোমরা একই আত্মার অংশ, ভুলে যাও না। আল্লাহ তোমার কপাল ভালো, ভাগ্যে তুমি একটা ভালো ফ্যামিলিতে জন্মাইছো, তাই রেসপেক্ট পাও। কিন্তু তুমি যদি ওর মতো একটা ফ্যামিলিতে জন্মাইতা, তাহলে তোমারও কিন্তু এই মার গুতা খাইয়েই চলতে হইতো। সুতরাং তুমি ভুলে যাও না, তোমরা একই শিকড় থেকে আসছো, তোমরা একই রকম। এইবার দেখেন কি বলতেছে, আমি খালি দুইটা লাইন পড়বো। এই দেখেন, আচ্ছা, ঐক্যের কথা বুঝিয়েছেন। সমাজে অনেক সময় মানুষের বাহ্যিক বৈভব মানে সম্পত্তি ও পরিচয় দিয়ে তার বিচার করে, অনেক সময় না, তার সব সময় আমি বলবো, বাঙালি সমাজে ম্যাক্সিমাম সময়, মানে অপু ভাই বলে একজন টিকটকার, তিনি ল্যাম্বরগিনি চালান, এই নিয়ে পুরো দেশ পাগল হয়ে গেছে আর কি, কারণ ল্যাম্বরগিনি একটা দামি গাড়ি। ক্লিয়ার স্যার? কিন্তু ধরেন আরও জ্ঞানী, ধরেন আইনস্টাইন সাহেব, উনি যদি অটোরিক্সা চালান, এই নিয়ে কেউ দেখবে না, কারণ অটোরিক্সাটা কম দামি গাড়ি। অর্থাৎ আমাদের এখানে টাকাটাই বড় কথা, আমাদের এই সমাজটাতে এটা নোংরা চিন্তা আর কি। এইবার তার বিচার করে এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, অথচ বৃত্তের অন্তরালে প্রতিটি মানুষের মাঝে লুকিয়ে থাকে এক অজেয় শক্তি ও অমিত সম্ভাবনা। এটাই স্যার, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষের কোনো বিভেদ নেই, সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই মানব সমাজের অংশ। এ মূল উপলব্ধি থেকে প্রশ্নোক্ত উক্তিটি প্রাবন্ধিক মানে যিনি প্রবন্ধ লেখেন, মানুষের সমতা ও একত্বের মানে একতার দিকটি গুরুত্ব প্রদান করেছেন। ক্লিয়ার স্যার? অর্থাৎ মূল আলাপের বিষয়টা কি স্যার, যে টাকা দিয়ে যে আমরা ভেদাভেদ করি, কিন্তু এই ভেদাভেদ তো আল্লাহ তৈরি করে দেয় নাই, এটা আপনি আমি তৈরি করতেছি। এটাই আমাদের অন্যায়, বরং আমরা একই সত্তার থেকে আসছি, এটা মেনে নিলেই বরং আমার জাতি বা রাষ্ট্রের জন্য ভালো। স্যার ক্লিয়ার? আমি একটু আগাবো 3 নম্বর প্রশ্নে। আগাইতে আমি বলতেছি স্যার, একটা সময় ছিল আমাদের এই বাংলাতেই যখন টাকার থেকে জ্ঞানের মূল্য বেশি ছিল। স্যার আপনি এটা কেন বলতেছেন বানায় বলতেছি না স্যার, এটা সত্য কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আপনারা শুনছেন, তারে আমরা অসম্ভব রেসপেক্ট করি, চারিদিকে তারা নিয়ে আলাপ করা হয়। তিনি যখন জীবিত ছিলেন তখনও তারা রেসপেক্ট করা হইতো। মজার ব্যাপার, এই লোকটার একটা বর্ণনা আমি পড়ছি, আমি যদি ভুল না করি নীরেন্দ্রনাথের লেখাতেই পড়ছি মনে হয়, যে উনি খাইতে গেছেন বিদ্যাসাগরের বাসায়, বিদ্যাসাগর খাবার উঠা দিছে, খাবারের মধ্যে তেলাপোকা, একটা নোংরা শ্যাবি জায়গায় থাকতেন। তো উনি বলছে এইরকম তেলাপোকা কেন? তো বিদ্যাসাগর বলছে খায় ফেলো, আমার খাবারের মধ্যে এটাই একমাত্র আমিষ, মানে আর কোনো আমিষ নাই। আমি তেলাপোকাটা যে পাইছি এবার, মানে তেলাপোকা উড়েই পড়ছে, সে রান্না করে নাই, কিন্তু এটাই আমার আমিষ, এটা অন্তত খাও, মানে আর কোনো আমিষ আমার কাছে নাই।
এই পরিমাণ দরিদ্র ওই লোকটা ছিল। এবং নীরেন্দ্রনাথ যে লিখতেছে সে কিন্তু দরিদ্র না, সে জমিদারের ছেলে। সে বিদ্যাসাগরের বাড়িতে বসে তেলাপোকা মাখানো ভাজি দিয়ে ভাত খাচ্ছে, তার কারণ বিদ্যাসাগর জ্ঞানী ব্যক্তি। এক সময় এই ব্যাপারটা ছিল স্যার, কিন্তু আমাদের রাষ্ট্র এখন পুরো উল্টা দিকে চলে গেছে স্যার। ক্লিয়ার? আর কথা না বাড়াই, গ নাম্বার, উদ্দীপকের সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। অমিলটা কোথায়? আসেন, উদ্দীপকের সাথে উপেক্ষিত শক্তির প্রবন্ধের ভদ্র সম্প্রদায়ের মানসিকতার দিকটির বৈসাদৃশ্য ফুটে উঠেছে। ওই যে বললাম নজরুল পুরাটাতে যে আলাপটা করছে শুরুর থেকেই, যে ভদ্র সম্প্রদায় একটা নেগেটিভ চিন্তা করে, তারা শুধুমাত্র আত্মকেন্দ্রিক চিন্তা করে, নিজের কেন্দ্রিক চিন্তা করে, এর বাইরে কোনো চিন্তা সে করতে পারে না স্যার। ক্লিয়ার? আমরা বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের জন্য পাগল হয়ে যাচ্ছি, কিন্তু যে ছিন্নমূল মানুষগুলো বস্তিতে থাকে, প্রতি বছর বস্তিতে আগুন লাগে স্যার, মানুষগুলো পালায় পালায় কোথায় যায়? কেউ আমরা জানতে চাই, কেউ আমরা বুঝতে চাই? চাই না স্যার। আমরা সবাই চাই ফুটপাত খালি হোক, শান্তিতে আমরা হাঁটতে পারি। ফুটপাতের এত দোকান কেন বসবে, এত ভিড় কেন হবে? কিন্তু যেই বাচ্চাটা, যে বৃদ্ধ লোকটা ফুটপাতে দোকান করে, ওকে শখে করে, ওকে মস্করা করার জন্য করে, ওর ভাতটা কে দিবে স্যার? ওই চিন্তা কিন্তু ভদ্র সম্প্রদায় করে না। এটাই হচ্ছে বৈসাদৃশ্য। উদ্দীপকের পৌর মেয়র চাইছেন সবাই নিয়ে আগাইতে, আর ভদ্র সম্প্রদায় নজরুল বলতেছেন শুধুমাত্র আমরা চাই নিজেদেরকে আগাইতে। এই কারণেই রাষ্ট্র আগায় না। এবার আমরা উত্তরটা পড়বো। আমি আবার বলতেছি স্যার, আমি আগের টপিকগুলোতে অবশ্যই পুরো লেখাটা আমি রিডিং দিছি, এখন আমরা ওটা করবো না স্যার, ওটা টাইম ওয়েস্ট হয়। লেখাটা আছে, আপনারা পড়বেন না, আমি মূল যে অংশগুলো সেগুলো একটু রিডিং দিব আর ব্যাখ্যা দিব। এবার স্যার আগাই। উপেক্ষিত শক্তির প্রবন্ধে কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন যে আমাদের সমাজের তথাকথিত উচ্চবিত্ত বা ভদ্র সম্প্রদায় শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষকে ছোট লোক বলে অবজ্ঞা করে। তারা এই অবহেলিত শ্রেণীর মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না এবং তাদের উপর নানা রকম অত্যাচার ও শোষণ চালায়। ভদ্র সম্প্রদায়ের এই সংকীর্ণ মানে ন্যারো, চিপা মানসিকতার কারণে সমাজের এক বিশাল অংশ আজ পিছিয়ে আছে। ভেরি গুড। এইবার দেখেন ফিনিশিং কি বলতেছে। উদ্দীপকের পৌরসভা নির্বাচনের পর তার প্রথম ভাষণে বলেন, এ জয় তার নয় বরং সকলের। তার মানে দেখেন স্যার, নজরুল ইসলাম যেটা বলতেছে যে ভদ্র সম্প্রদায় কি করে, অন্যদের উপর অত্যাচার করে, কিন্তু আমাদের এই পৌর মেয়র এই কথা কিন্তু বলতেছে না, বরং উল্টা কথা বলতেছে যে এটা সবার, আমি সবাইরে নিয়ে আগাবো, সকলে মিলে মিশে একটা এলাকার কল্যাণ ও উন্নয়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। উপেক্ষিত শক্তির প্রবন্ধে সমাজের ভদ্র সম্প্রদায়ের নিচুতলার মানুষদের ছোট লোক বলে আখ্যা দিয়ে অত্যাচার করে। ভদ্র সম্প্রদায়ের মানুষরা মনে করে কেবল তারই তথাকথিত ভদ্র সম্প্রদায়ের তারাই সম্মান ও মর্যাদা পাওয়ার যোগ্য। দ্যাটস ইট স্যার। উদ্দীপকের পৌর মেয়রের আচরণে প্রবন্ধে তথাকথিত ভদ্র সম্প্রদায়ের বিপরীত রূপ ফুটে উঠেছে। ক্লিয়ার স্যার? অর্থাৎ দেখেন এই যে কথাটা বললো, এর কারণটা কি? পৌর মেয়র চায় সবাই নিয়ে বাঁচবো, একসাথে বাঁচবো, আনন্দ করে বাঁচবো। আর ভদ্র সম্প্রদায় নজরুল কি বলতেছে, আমরা কি চাই? শুধু আমরা বাঁচবো, শুধু আমরা ভালো থাকবো, বাকিদের কথা ভাবলে ভাবলাম, না ভাবলে নাই। ক্লিয়ার স্যার? এই কথাটাই এখানে বলা হচ্ছে। বুঝতে পারছেন স্যার? একটু আমি পরের টপিকে, যেহেতু গরিবদের নিয়ে কথা হচ্ছে এবং আমার গুরুর লেখা নিয়ে কথা হচ্ছে, তো আমি আমাদের 4 নম্বর উত্তরে যাবো স্যার, কিন্তু যাইতে যাইতে আমরা 4 নম্বর প্রশ্নে যেতে একটা ছোট্ট কথা মনে করাই দিব। দাঁড়ান স্যার। আচ্ছা, এই যে ঘয়ের উত্তরটা, আসেন আমরা আগে প্রশ্নটা একটু দেখি স্যার, হ্যাঁ, বা আমি শেষ করতে করতে বলে দিব স্যার। উদ্দীপকে বর্ণিত পৌর মেয়রের দৃষ্টিভঙ্গি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মূল সুর, উক্তিটির যৌক্তিকতা যাচাই করো। অর্থাৎ এইটার যে পৌর মেয়রের যে দৃষ্টিভঙ্গি, যা ফিলোসফি, সেইটাই নজরুলের মূল সুর প্রবন্ধের। সত্যি কিনা? হ্যাঁ স্যার, এটাই সত্যি। উনি পুরা গল্পে ভদ্র সম্প্রদায় কি করে উনি বললেন, ফিনিশিংয়ে যা কি বললেন, যে ভাই শোনো, বারবার বোঝো, একটা আমি রিডিংয়ে যাবো অল্প একটু, উনি ব্যাখ্যাটাকে বোঝেন। একটা দেশ যদি একটা মানুষ হয়, ভালো করে বুঝবেন, আমি একটা দেশ, হ্যাঁ, আমি একটা মানুষ, আমি আগের দিনও বলছি। তো এইবার আমার চেহারা সুন্দর হতে পারে, চেহারা, একটা দেশের চেহারা কারা স্যার? নায়ক নায়িকা, খেলোয়াড়রা, যাদেরকে দেখে সারা পৃথিবী চেনে আর কি। ওকে স্যার? একটা দেশের আমি কণ্ঠস্বর কারে বলতে পারি? কবি সাহিত্যিক, যারা লেখক, তারা দেশের হয়ে কথা বলে। ওকে স্যার? চমৎকার। একটা দেশের ব্রেন কাদেরকে বলতে পারি? যারা ফিলোসফার, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার। চমৎকার স্যার, ওরা দেশের ব্রেন। ওকে স্যার। একটা দেশের তাহলে হাত পা কারে বলতে পারি স্যার? হাত পা কারা? যারা শ্রমিক, যারা রাস্তায় কাজ করে, মাটি কাটে, ইট ভাঙে, রিক্সা চালায়, ওরা হচ্ছে হাত পা স্যার একটা দেশের। নজরুল বলতেছে, নজরুল সরাসরি বলে না, শক্তি চট্টোপাধ্যায় এই প্রবন্ধের আলাপে বলতেছিল যে আচ্ছা, নজরুলের কথাটা মিলাই আমরা বলতেছি যে যদি একটা মানুষের, আমরা ধরে নিলাম একটা মানুষের চেহারা সুন্দর, কণ্ঠস্বর সুন্দর, চোখ সুন্দর, ব্রেন সুন্দর, দুর্দান্ত, কিন্তু লোকটার হাত পা প্যারালাইসিস, কাজ করতে পারে না, সেই লোক কি একা একা কোনো উন্নতি করতে পারবে? পারবে না স্যার। আমার রাষ্ট্র যে উন্নতি করতে পারে না, তার একমাত্র কারণ আমরা গরিব টরিব, এগুলো ফালতু কথা স্যার। তার একমাত্র কারণ আমাদের হাত পাগুলা প্যারালাইসিস স্যার। আমাদের সুন্দর নায়ক নায়িকা আছে, আমাদের অসম্ভব সুন্দর ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, কিন্তু আমাদের চমৎকার কোনো স্কিল বা সুন্দর জীবন ব্যবস্থা পাওয়া কোনো লেবার নাই।
যারা অসহায় মানে নিষ্ঠুর জীবন কাটাইতেছে, এবং এই কারণে প্রতিবন্ধী হাত পা নিয়ে, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্রেন নিয়েও আমরা কোনো কিছু করতে পারতেছি না, আগাইতে পারতেছি না। নজরুল এই কথাটাই প্রবন্ধে বলছেন। পৌর মেয়রও এই কথাটাই বলছে যে ভাই, একলা একলা সম্ভব না, একটা শরীরে সুস্থ রাখতে হইলে প্রত্যেকটা বডি পার্টের উন্নতি দরকার। শুধুমাত্র আমার একটা মাসেল বড় হয়ে গেল, আরেক মাসেল ছোট রইলো, ও দিয়া উন্নতি হয় না। এইবার দেখেন এই কথাটাই বলবে, অল্প কথায় শেষ করবো স্যার। আচ্ছা, এ সমাজে যাদেরকে অবহেলা করা হয়, আমি এখান থেকে শুরু করতেছি স্যার। হ্যাঁ, প্রকৃতপক্ষে তারাই সমাজ গড়ার কারিগর। এই যে কারিগর বলতে বোঝাতে কারে স্যার? শ্রমজীবী মানুষ, যারা খাইটা কাজ করে, সমাজটা তৈরি করে স্যার। আমি যে এখানে দাঁড়ায় আছি, এই ডিজিটাল বোর্ডটা যে কোম্পানি বানাইছে তিনি অনেক টাকায় বিক্রি করছেন, কিন্তু যেই শ্রমিকটা তৈরি করছে তার স্যালারি কত ছিল? অনেক সামান্য ছিল স্যার। ক্লিয়ার? নজরুল এটাই বলছে, কিন্তু এটা কিন্তু তৈরি করছে শ্রমিকটা। প্রাবন্ধিকে অবহেলিত মানুষদের উদ্বোধন ঘোষণা করেছেন, এদেরকে জাগরণের কথা উনি বলছেন। উদ্দীপকের পৌর মেয়র নির্বাচনে জয়ী হয়েও অহংকার বোধে নিজেকে আলাদা করে দেখেননি। তিনি সমাজের নিচুতলার মানুষকে ভুলে যাননি। তাদের সঙ্গে তিনি সখ্য মানে বন্ধুত্ব, সখী বলি না স্যার, মানে আপনি বলেন না, আমি বলি, ঠিক আছে? যাই হোক স্যার, ওই যে সখী থেকেই, সখীর পূর্ববাচক হচ্ছে শখ, ওখান থেকে হচ্ছে সখা, সখা বলে অনেকেই। সখ্য মানে বন্ধুত্ব, সখী থেকেই বন্ধুত্ব আর কি, যাই হোক বান্ধবী। তিনি সখ্য রেখে সমাজের উন্নয়ন করতে চেয়েছেন, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এই মানুষগুলোই তার শক্তি। তার কাজের মাধ্যমে তিনি সাম্যবাদী মানসিকতার পরিচয় দিয়ে মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই দৃষ্টিভঙ্গি আলোচ্য প্রবন্ধের মূল সুর। উপেক্ষিত, আমি একটু আগাচ্ছি স্যার। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ভদ্র সম্প্রদায় কর্তৃক শ্রমজীবী মানুষের অবহেলার যে চিত্র ফুটে উঠেছে উদ্দীপকের মেয়ের আচরণে, তাই প্রতিফলিত ঘটেছে। লেখক মনে করেন স্যার, একটু আমি এখানে বলবো, এখানে মনে হয় একটু কারেকশনের ব্যাপার আছে আর কি, যে উদ্দীপকের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ভদ্র সম্প্রদায় কর্তৃক শ্রমজীবী মানুষের অবহেলা যে চিত্র ফুটে উঠেছে উদ্দীপকের মেয়রের আচরণে, তারই বিপরীত প্রতিফলন ঘটছে। মেয়র কিন্তু ওই অবহেলার কাজটা করেন নাই, উল্টাটা করছেন, বিপরীত প্রতিফলন ঘটেছে। লেখক মনে করেন দেশের প্রকৃত উন্নতির জন্য এই বিশাল জনশক্তিকে জাগিয়ে তোলা দরকার, জরুরি। আর এই জাগরণ সম্ভব কেবল ঘৃণা ভেদাভেদ দূর করে তাদের আপন করে নেওয়ার মাধ্যমে, যেমনটা আমাদের মেয়রও কিন্তু নিছেন। মেয়রও কিন্তু নজরুলের মতো ওদেরকে আপন করে নিছেন। ক্লিয়ার? এই সকল কারণে আমরা বলতে পারি যে এই উদ্দীপকের মেয়র এবং নজরুল ইসলামের চিন্তার মূল সুর একই। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? দেখেন, খুব সিম্পলি না, আমি হয়তো অনেকক্ষণ অনেকগুলো কথা বললাম, কিন্তু আমি রিডিং কম দিয়ে আপনাদেরকে জাস্ট মূল ভাবটা বুঝাইলাম স্যার। এগুলো নমুনা উত্তর, আপনারা গুছায়া এই অনুযায়ী যদি একটা উত্তর লিখতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করি স্যার আপনাদের উত্তরগুলো অনেক ভালো হবে এবং পরীক্ষা নাম্বার আপনারা ভালো পাবেন। আর কথা না বাড়াই স্যার, আল্লাহ হাফেজ। তার কারণ ওই দেখেন বরিশাল বোর্ড 2020 দাঁড়ায় আছে। আবার দেখা হবে, টাটা।